প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠক। সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। ইউনূস সরকারের পতন তাদের হাতেই হবে, মানে নিজেদের হাতে। আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা ভাই, অবাক হওয়ার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। মানে সাংবাদিক ইলিয়াস আর পিনাকি, এদের হাতেই ডক্টর ইউনূসের পতন। দর্শক, আওয়ামী লীগ ইজ ব্যাক। আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে। ঘটনাগুলোর ইফেক্ট সারা বাংলাদেশের অনেক জায়গায় পড়বে। মানে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু প্রতিশোধের টার্গেটেড। সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হাসনাত সার্জিসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাঁজ লক্ষ্য করা গেছে অনেকের কপালে। হাসনাত সার্জিস আসিফ নাহিদদের আগামী প্ল্যান কি, এটা নিয়েই দিন দিন কৌতূহল বাড়ছে। কোথায় উধাও হয়ে গেল হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নেতাদের দিন তো ফুরিয়ে এসেছে। এই জানের ডর থেকে রক্ষা পাওয়ারও আর কোনো উপায় নাই। হাসনাত সার্জিস নাহিদেরা আগামী কয়েক মাসে টিকে থাকতে পারেন, নাকি প্রাণ ভয়ে পালিয়ে যেতে বাধ্য হন? কিন্তু প্রাণ ভয়ে পালিয়েই বা এই নাম পরিচয় গোত্রহীন তরুণীরা কোথায় যাবে? বছরের ৫ই আগস্টের পর থেকে ভারতের পড়শি দেশ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আর আগের মতো সুমধুর নয়, বরং এই সম্পর্ক দিন দিন তলানিতে এসে ঠেকেছে। সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ প্রান্তে চট্টগ্রামে এসে ঘাঁটি গেড়েছে মার্কিন সেনা। মহড়ার নামে সেখানে গোপনীয় অনেক কিছুই হচ্ছে বলে বিভিন্ন সূত্রের খবর। এটা যেমন ভারতের মাথা ব্যথার কারণ, তার থেকেও বড় মাথা ব্যথা হলো বাংলাদেশের দ্রুত ইসলামী কট্টরপন্থীদের উত্থান। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে দত্ত করে দেওয়ার পর এবার টার্গেট বিএনপি। গত এক বছরে আপনি কি নিয়মিত সবুজ পাসপোর্ট দিয়ে বাংলাদেশের বাইরে ভ্রমণ করেছেন? কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বিভিন্ন দেশের বিমানবন্দর ও ইমিগ্রেশনে? একটু স্মরণ করে দেখুন। আমাদের অনুসন্ধান বলছে, অধ্যাপক ইউনূসের শাসনামলে বাংলাদেশি পাসপোর্টধারীদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ব্যাপক হারে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এই সময় কমপক্ষে ৩ বার বিদেশ ভ্রমণ করেছেন এমন ২০ জনের সাথে কথা বলে জানতে পেরেছি, বাংলাদেশি পাসপোর্ট যেন এখন বিদেশি এয়ারপোর্টে মূর্তিমান আতঙ্ক। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সামনে নির্বাচন রেখে বিএনপি, জামাত এবং এনসিপি এই সব কয়টি দল হয়তোবা একত্রিত মিলিত হয়ে নির্বাচন করতে যাচ্ছে এবং বাংলাদেশের সবথেকে যে বড় দল আওয়ামী লীগ তাকে বাদ দিয়ে নির্বাচন করার জন্য চেষ্টা করছে এবং এই চেষ্টা কতটা সফল হতে পারে সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাংলাদেশের নির্বাচন সামনে রেখে অনেক কথাই শোনা যাচ্ছে এবং অনেকেই বলছেন বাংলাদেশ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসতে চলেছেন এবং বাংলাদেশে এসেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ককালীন সরকার তিনি কোনোভাবেই শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না, সেই চেষ্টাই সম্পূর্ণভাবে চলছে। কিন্তু এটি কি আদৌ কি সম্ভব হবে কিনা এই বিষয়ে জানাতে চলেছি আজ আপনাদের কাছে এই ভিডিওটিতে। এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক গোপন তথ্য এই ভিডিওটিতে আপনাদের জানাতে চলেছি। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠক। সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। ইউনূস সরকারের পতন তাদের হাতেই হবে, মানে নিজেদের হাতে। আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা ভাই, অবাক হওয়ার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। মানে সাংবাদিক ইলিয়াস আর পিনাকি, এদের হাতেই ডক্টর ইউনূসের পতন সুনিশ্চিত হয়ে যাবে। অনেকেই আমাকে আপনারা আওয়ামী লীগের দালাল বলেন, অমুক বলেন, তুমুক বলেন। আচ্ছা ভাই, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, খুব সিম্পল এবং সাধারণ একটা প্রশ্ন। এই 13 মাসে অন্তর্বর্তীকালীন সরকার মানে কি এমন করছে বলেন তো? মানে অ্যামেজিং তো কিছু করে নাই। আপনি একদম সাধারণ পর্যায়ে দেখেন কি এমন করছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এসে কি বলছে যে আওয়ামী লীগ ভারতের আপনার মানে ভারতবাসীকে আর কি 26 লক্ষ মানুষ আমাদের বাংলাদেশে চাকরি দিছে, যেখানে বাংলাদেশের আপনার জনগণ কিংবা বাংলাদেশের শিক্ষার্থীরা বা যুবক তারাই বর্তমান বেকার। একটা মানুষ দেখাইতে পারছে 13 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার? একটা মানুষ দেখাইতে পারে নাই। তো আরো একটা কথা বলছে, কি বলছে যে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বেচা দেওয়ার জন্য সমস্ত কিছু বর্তমান প্ল্যান প্রোগ্রাম করা শেষ। একটা এভিডেন্স দেখাইতে পারছে এই 13 মাসের ভিতরে? না, মুগদা ফেনা তুলা ফালাই কিছু করতে পারছে এই অন্তর্বর্তীকালীন সরকার? বর্তমান দেখেন ভাই, আমারও 2টা ভিডিও অন্তর্বর্তীকালীন সরকার ব্লক করে দিছে, মানে বাংলাদেশ থেকে কেউ দেখতে পারবে না। কেন? কারণ হচ্ছে উচিত কথা বর্তমান যারাই
অন্তর্বর্তীকালে সরকারের পক্ষে মানে বিপক্ষে আর কি। ভেতর যদি সত্যি তাদের সক্রিয় হেলমেট লীগ থাকতো, মানে তাদের সক্রিয় সশস্ত্র গোষ্ঠী থাকতো, তাহলে ছাত্রলীগের সেই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তো ছাত্র শিবিরের এই সশস্ত্র গোষ্ঠীর সরাসরি হামলার ঘটনা ঘটবার কথা, সরাসরি হামলা পাল্টা হামলার ঘটনা ঘটবার কথা, এবং ছাত্রলীগের একেবারে সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে আসার আগে ছাত্রলীগের সেই হেলমেট বাহিনীর প্রতিরোধ গড়ে তুলবার কথা, সশস্ত্র প্রতিরোধ গড়ে। সম্প্রতি বেসরকারি টেলিভিশন 21 টেলিভিশনের একটা টক শোতে গিয়ে সরাসরি এই অভিযোগ করেছেন যে ছাত্রলীগের ভেতর যে অংশটিকে হেলমেট লীগ হিসেবে পরিচয় দেওয়া হতো, মানে যারা সশস্ত্র আক্রমণ করত বিভিন্ন সমাবেশে বিভিন্ন ক্ষেত্রে, সেই হেলমেট লীগ আসলে ছিল শিবিরের বাহিনী। এবং তিনি সরাসরি অভিযোগ করেছেন যে বুয়েটের যে ছাত্র আবরার ফাহাদকে 2019 সালে নৃশংসভাবে বুয়েটের হলে পিটিয়ে মারা হয়, সেই আবরার ফাহাদকে আসলে পিটিয়ে মেরেছিল ছাত্রলীগের ভেতর লুকিয়ে থাকা ছাত্র শিবিরের বাহিনী, তার ভাষায় যাকে তখন হেলমেট লীগ বলে অভিহিত করা হতো। নীলুফার চৌধুরী মনি সেক্ষেত্রে প্রমাণ হিসেবে হাজির করেছেন যে না হলে কেন আবরার ফাহাদকে যারা হত্যা করলো তাদের যখন পুলিশ ধরে নিয়ে গেল এবং মামলা করলো, সেই মামলার লড়াইয়ে প্রধান আইনজীবী হিসেবে কিভাবে আদালতে সেই সব আসামিদের পক্ষে গিয়ে দাঁড়ালেন জামায়াতের বর্তমান নেতা এবং শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার শিশির মনির। আবরার ফাহাদকে ছাত্রলীগের পরিচয়ে সত্যিকার অর্থেই ছাত্র শিবির হত্যা করেছিল কিনা সেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে আলাপ দেখেছি। এই ব্যারিস্টার শিশির মনিরের প্রসঙ্গ তুলেই যে জামায়াত নেতা কেন না হলে যারা পিটিয়ে মারলো আবরার ফাহাদকে তাদের পক্ষে গিয়ে আদালতে দাঁড়ালেন, এই সূত্রে বা এই যুক্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ দেখলেও দেশের শীর্ষস্থানীয় কোনো রাজনীতিকের এমন অভিযোগ প্রকাশ্যে টেলিভিশন টকশোতে করা এই প্রথম। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়ে উঠেছে নীলুফার চৌধুরী মনির এই উক্তিকে কেন্দ্র করে যে আবরার ফাহাদকে মেরেছে শিবির। শুনে আসি তিনি কি বলছেন। তারা যেটা করতো, তারা ওই হেলমেট পরা যে ছাত্রলীগ হেলমেট বাহিনী বলি আমরা, ওটা কিন্তু এখন আসলে ছাত্রলীগ ওরকম ছিল না, ছিল কিন্তু শিবিররাই হেলমেট পরে নিজেদেরকে গোপন রেখে এই কাজগুলো করেছিল। হেলমেট পরে শিবিরকেই মারছে তারা। শিবির অসংখ্য জায়গায় আক্রমণের শিকার হয়েছে। আমি যদি বলি একটা প্রমাণ যদি আমি দেই যে শিবির অসংখ্য জায়গায় আবরার যে মারা গেল, প্লিজ বলতে দেন, আবরারকে মেরেছে যারা, আবরার ফারাতের আসামিদের উকিলের নাম হচ্ছে শিশির মনির। আপনি বুঝেন আসামিদের উকিল, তাহলে আপনি বুঝেন যে মারছেটা কারা। নীলুফার চৌধুরী মনি পরিষ্কার বলছেন যে এখান থেকে বোঝায় যে আসামিদের উকিল হওয়াটা তো চারটিখানি কথা না, আবরারকে মেরেছে কে? এই হেলমেট বাহিনী, শিবির বাহিনীরা। দেখেন এই সন্দেহটা সামাজিক যোগাযোগ মাধ্যম। ফ্লাইটে 21 সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন প্রধান উপদেষ্টা। 22 সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে পৌঁছাবেন। তিনি দেশে ফিরবেন 2 অক্টোবর। 26 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন জানিয়ে তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত 1 বছরে দেশে ঘটে যাওয়া সংস্কার এবং আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ 30 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস এন্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা হবে। রোহিঙ্গা সম্পর্কে কেন্দ্র করে জাতিসংঘের সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম। আপনাদের পুরো একটি খবর পড়ে শোনানোর জন্য দুঃখিত, কিন্তু আমার প্রশ্ন হলো, এত কিছুর মধ্যে এই 4 রাজনৈতিক নেতৃত্ব গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে কি করবেন? মানে ধরুন 22 তারিখে তিনি পৌঁছবেন, 26 তারিখে তিনি ভাষণ দেবেন, এই 4 দিনে তো অনেক কিছু আছে। এই 4 দিন বা এই পুরো সময়টা এই যে সফরসঙ্গী রাজনীতিবিদ তারা আসলে কি করবেন? তারা কি কেবল ডক্টর ইউনূসের সফরসঙ্গী হবেন? জাতিসংঘের সাধারণ পরিষদের যে বিরাট সভাকক্ষ, পৃথিবীর সকল সদস্য রাষ্ট্র থেকে সরকার, রাষ্ট্রপ্রধানগণ তাদের পারিষদ সহ সেখানে থাকবেন এবং এক এক রাষ্ট্রের প্রধান ওই সবুজ মঞ্চে তাদের বক্তব্য দেবেন। সেখানে মির্জা ফখরুলের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, যিনি কিনা প্রকাশ্যে ইউনূস সরকারের অংশীজন নন, তিনি সেখানে কি করবেন? বসে বসে ইউনূসের ভাষণ শুনবেন? সে তো বাংলাদেশে প্রতিনিয়ত শুনছেন। লালু ভুলু কালু বলে ডাক দিলেই তো তারা যমুনায় গিয়ে এই ভাষণ শুনছেন না? জামায়াতের মতো উগ্র ধর্মাশ্রয়ী বাংলাদেশ বিরোধী এবং যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত রাজনৈতিক দলের নায়েবে আমির তাহের সাহেব না হয় সেখানে গিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিতে পারবেন। সঙ্গে শিশু রাজনৈতিক দলের
শিশু সদস্য সচিব আক্তারও জাতিসংঘে যাওয়াকে তার সৌভাগ্য বলে বাংলাদেশে বগল বাজাতে পারেন, কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে কেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পর্যন্ত ঠিক আছে, মানে তিনি গেলেও যেতে পারেন, তিনি হয়তো ডক্টর ইউনূসের গেটিস হতে পারেন, কিন্তু আপনি কি কোনো হিসাবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডক্টর ইউনূসের গেটিস হয়ে এরকম একটি আন্তর্জাতিক সম্মেলনে যাওয়াটা সঙ্গত মনে করেন? এটা কি এ কারণে যে দীর্ঘদিন হয়ে গেছে বিএনপির কেউই মানে কোনো, এমনকি তারেক রহমানও, এই যে ধরেন এত কিছু হয় লন্ডনে, এত বড় বড় সভা সমাবেশ